সরকারকে স্থাপিত করার জন্য সংবিধানে আনার জন্য করা হয়েছিল, সেটা কিন্তু একটা টার্গেট ছিল। তখন তো সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল না, হাইকোর্টের রোল ছিল না, হাইকোর্টের সিদ্ধান্ত ছিল না। এইখানেও কিন্তু বলা হয়েছে যদি সংসদ মনে করে তাহলে আরো দুটি ইলেকশন পরবর্তী নির্বাচন হতে পারে, এটা কিন্তু সংসদ মনে করলে। সংসদ হাইকোর্টের উপর, সংসদের কিন্তু ক্ষমতা সুপ্রিম, কিন্তু কোর্ট বলে দিলেও কিন্তু সংসদ এই সিদ্ধান্ত নিতে পারত। কিন্তু এখানে ক্ষমতা পালা বদলের যে স্বাভাবিক প্রক্রিয়া, এখানে আমাদের কোন ওয়েস্টমিনিস্টার, আমাদের গণতন্ত্রটা যেহেতু এখনো আমরা মনে করি শিশুর পর্যায়ে আছে, হাঁটে হাঁটে পাপা করে হয়তো বা দাঁড়িয়েছে, কিন্তু এই পর্যায়ে আমরা যদি বহির্বিশ্বের সাথে তুলনা করি ওয়েস্টমিনিস্টার স্টাইলে, আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও তো ক্ষমতা পরিবর্তন হয়ে কোনো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়াই, সেটা তো সেখানে সেই জায়গায় আমি যেটা ভারতের তো গণতান্ত্রিক ইতিহাস অনেক বড়। আমি যেটা বুঝি যে আমরা, উনি সঠিকভাবে বলেছেন যে সংসদ যদি মনে করতো তাহলে এটা রাখতে পারতো। সংসদ যদি মনে করে রাখতে পারতো, সংসদটা তো নির্বাচিত আইনগত বিধিবদ্ধ একটা সংসদ, এবং এই সংসদের ওরা মনে করে নাই যে আমরা আবার তত্ত্বাবধায়কের মাধ্যমে অনির্বাচিতদের হাতে গিয়ে আমরা আবার লাঞ্ছিত হবো, সেটা মনে করে নাই। কারণ এই যে তত্ত্বাবধায়ক সরকারের যে ইয়েগুলি, খারাপ দিকগুলি, এগুলি গত তত্ত্বাবধায়ক সরকার দেখিয়ে গেছে কিভাবে রাজনৈতিক নেতাদের এর আগে কিন্তু মানে প্রয়াত রাষ্ট্রপতি পূর্বেকার বিএনপির আমাদের যে রাষ্ট্রপতি গিয়াসউদ্দিন সাহেবের যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার পর থেকে সুশীল সমাজের পক্ষ থেকে একটা আওয়াজ ছিল। এবং আপনি যেটা বলছেন যে যতটুকু মনে করে as far as my knowledge goes, আমরা যেটা মনে করি যে সেই যে ভার্ডিক্ট দেয়া হয়েছে, সেই ভার্ডিক্টটি কিন্তু এখানে আপনি যে সংসদের উপর ছেড়ে দেয়া হয়েছে, যে কথাটি বলেছেন যে দুইবার অন্তত সংসদ চাইলে পারে। এর চাইতে বড় কথা হচ্ছে কি যে নির্বাচিতদের হাতে ক্ষমতা, একজন নির্বাচিত আরেকজন নির্বাচিতকে ক্ষমতা হস্তান্তর করবে, এই জিনিসটার উপর প্রচন্ড গুরুত্ব দেওয়া হয়েছে। এবং জনগণের দ্বারা নির্বাচিত আওয়ামী লীগ সরকার এই জায়গা থেকে বেরোতে পারেনি। কিভাবে মূল্যায়ন করছেন এই কথাটি? না, ঠিক আছে, সেখানে বললাম ওই যে যেহেতু আমার ক্ষমতায় থেকে যাওয়া এবং কন্টিনিউ করার আমার ইচ্ছা, সুতরাং আমি সহজ পদ্ধতিটাই বেছে নিয়েছি। কারণ এখানে যেখানে আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে করারও আমরা পক্ষপাতী নই, সেখানে একটা সরকার যার ক্ষমতায় সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন সবকিছু তাদের নিয়ন্ত্রণে থাকবে, সেই অবস্থায় সেই সরকারের নিয়ন্ত্রণে দিন অবস্থায় একটা নির্বাচন, এটা মনে হয় আমাদের দেশে ওরকম বিশ্বাসযোগ্যতা, এবং আমাদের রাজনৈতিক দলগুলির ভিতরে কারোর সাথে কারো কোনো আস্থা নেই। এটা তো অনেক বড়, এটা তো যোজন দূরে হয়ে গিয়েছে, কেউ কাউকে এখানেই উচিত ছিল যে আস্থা অর্জনের জন্য এক জায়গায় বসা। জাতীয় সরকার মানে হচ্ছে কি? জাতীয় সরকার মানে হচ্ছে আপনি আমি দুইজনে, আমরা সবাই জাতীয় সরকার মানে হচ্ছে আমরা করে আমি দিয়ে দিলাম জাতীয় পার্টিকে, দিলাম ওদেরকে জাতীয় সরকারকে দেখলাম তো, এবং এক পর্যায়ে প্রধানমন্ত্রী উনি বলেন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক পর্যায়ে বলছে যে বিএনপি আসলে দিব, তার মানে আমি ভাগ করে আমি একে দিলাম, আমার মনে হলো একে দিলাম, মনে হলো না, এটা আপনারা কাকে দিবেন সেটা শেখ হাসিনা তো ডিক্টেট করার কথা না। আপনারা কাকে দিবেন না, উনি তো জাতীয় সরকার মানে হচ্ছে, জাতীয় সরকারের উদ্দেশ্যটা ছিল যে আমরা সবাই মিলে একটা স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন করব। জাতীয় সরকার এটা একটা অন্তর্বর্তী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচনকালীন সরকার, সেটা আমরা সবাই মিলে আমরা স্বচ্ছ একটা অংশগ্রহণমূলক নির্বাচন করব। এখন আপনি কাকে দিবেন, আপনি কয়টা সিটে আপনাকে জনগণ দিবে, সেটা আপনাদের ব্যাপার, সেটা জনগণের ব্যাপার। আর আমাকে জনগণ কয়টা দিবে সেটা জনগণের ব্যাপার, এরশাদ সাহেবকে কয়টা দিবে জনগণের ব্যাপার। আপনারা তো ভুল ব্যাখ্যা করতেছেন যে আপনারা বলছেন যে আমাদের কিছু নাই, এটা মাননীয় প্রধানমন্ত্রী উনি অফার করেছেন যে এখনো কিছু জায়গা আছে, চাইলে আপনারা এখান থেকে দিতে পারেন। তার আগে জাতীয় পার্টি দিয়েই তো সয়লাভ হয়ে গেছে মন্ত্রিত্ব, ইনু মেনন যারা একটা সিট পেয়েছে তাদেরকে আপনারা আসেন নাই, যার কারণে আপনারা বিএনপি আসে নাই, যার কারণে জাতীয় পার্টি যারা এসছে এরপরও বলা হয়েছে, বিএনপি কে বলা হয়েছে যদি আপনারা আসেন তাহলে আমরা আবার পুনর্মূল্যায়ন। আমাদের স্থানীয় বিষয়ে কিছু আলোচনা আছে, আমাদের হাতে সময় কম। আপনি সাবেক 8ম সংসদের জাতীয় সংসদ সদস্য ছিলেন,
আপনি এর আগে জাতীয় সংসদ নির্বাচন করেছেন, অত্যন্ত ব্যক্তিগতভাবে প্রশ্নটা করছি যে এই যে আপনারা এই আপনি বিগত 9ম জাতীয় সংসদে মনোনয়ন পাননি, আর আপনি এই 10ম সংসদে আপনি মনোনয়ন পাননি, তাহলে আপনার দুজনের মধ্যে রাজনৈতিক ভিন্ন থাকলেও একটি জায়গায় কিন্তু খুব মিল। আপনারা আপাতত বঞ্চিতের যে বঞ্চনাটা রয়েছে আপনাদের মধ্যে, এইটা কিভাবে মূল্যায়ন করেন যে দলের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার কারণে কি এই মনোনয়নের বারবার পরিবর্তনটা হয়, কেন মনে করেন? এখানে ওই আবারও যদি বলি আর কি, আসলে আমাদের দেশে সবকিছুই রাজনীতি, সবকিছু আসলে ক্ষমতা কেন্দ্রিক। সুতরাং আমি ক্ষমতায় গেলেই মনে করি যে আমি সবকিছু হয়ে গেলাম, আর ক্ষমতার বাইরে গেলেই মনে হলো যে আমি সবকিছু হারালাম। আসলে দুটার মাঝখানে একটা জায়গা আছে, মাঝখানে জায়গাটা হচ্ছে এটাকে নির্ধারিত কিন্তু সংজ্ঞায়িত করা কেন কেন যাবে না। আমি যদি একবার এই জনগণ দ্বারা মনোনীত হয়ে থাকি, আমি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করে থাকি, সুতরাং আমার এই জনগণের সাথে আমার সম্পৃক্ত থাকার তো আমার কোনো অসুবিধা নেই। আমার যে সেই জায়গায় যেতে হবে, আমাকে দল না দিলেও আমি যে একেবারে বিদ্রোহ করে বসবো, আমার যে দলের কোনো কিছুই মানতে হবে না, সেটা কোনো বিষয় না। এখন দলের নীতি নির্ধারকরা কিভাবে মনোনয়ন দেন বা ই করেন, সেটা 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 মনোনয়ন যদি না, আবার যদি আপনি তো যদি পরবর্তীতে আপনার প্রচেষ্টা থাকবে, যদি মনোনয়ন যদি না পান, কোন দল পরিবর্তনের সিদ্ধান্ত আছে কিনা? দল পরিবর্তনের সিদ্ধান্ত থাকলে তো এইবারই আমার সুবর্ণ সুযোগ দিয়েছে, কারণ এইবারের রাজনীতিটা ছিল এমন যে ওই ঢাকায় মানে গুলিস্তান মোহাম্মদপুর বাসের মতো আসে আছে শীতকালী এরকম করে কিন্তু সিট দেওয়া হয়েছে, ওইটার মধ্যেও শীতকালী টাকরানো হয়েছে। কারণ আমি বিভিন্ন মহল থেকে আমি এটার প্রস্তাব পেয়েছি, সুতরাং ওই শীতকালী আমার জন্য ছিল, কিন্তু আমি আমার নৈতিকতা এবং আমার দলের প্রতি যে কমিটমেন্ট, সেখান থেকে আমি আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমি যেটা বুঝি যে আমি তো একজন ব্যক্তি, আর দল আমার থেকে অনেক ঊর্ধ্বে, এবং দলের স্ট্র্যাটেজি, দলের কর্মসূচি সবগুলি মিলিয়ে নির্বাচনে দল একটা স্ট্র্যাটেজি থাকে। তো দল মনে করেছে যে বর্তমান পরিপ্রেক্ষিতে আমাকে হয়তো সঠিকভাবে আমি হয়তো এই কাজ করতে পারবো না, এই নির্বাচন এইভাবে যেভাবে নির্বাচন হবে সেইভাবে হয়তো নির্বাচন আমি করতে পারবো না, তার কিন্তু আমাকে দেয় নাই, এটা আমি অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। তবে আমি দলের জন্য কাজ করেছি, এলাকার মানুষের জন্য কাজ করেছি, এবং সামনেও আমি এই দলের জন্যই কাজ করবো এবং এলাকার মানুষের জন্য কাজ করবো। এটা আমাদের প্রত্যাশা করি। আপনাদের দুজনের খুব সংক্ষেপে, আমাদের হাতে একদম সময় কম, এই যে 10ম জাতীয় সংসদে কক্সবাজার থেকে নির্বাচিত হয়েছে 4 জন সংসদ সদস্য, তাদের ব্যাপারে আপনাদের মূল্যায়ন কি? আপনি সাবেক সংসদ সদস্য হিসেবে আপনার মূল্যায়ন? এখন আমাদের গণতান্ত্রিক সরকার এই ব্যবস্থা আসার পর সম্ভবত না ভোটটাও উঠে দেওয়া হয়েছে, সুতরাং কারো প্রতি যদি কেউ নাও করি, সেই সুযোগটাও, তবে হায়ার পার্সেন্টেজটা কত না সেই প্রশ্ন যদি করি, না সেই প্রশ্নটা তো করলে অবশ্যই এখানে অতীতের রেকর্ডে যা বলে, এখানে একটি মানে আউট অফ 4টা সিটের 3টা কনফার্ম বিএনপি বা 18 জনের জোটের সঙ্গে, এখানে এটার বাইরে কিছু হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। আপনি কি মনে করছেন? আমি যেটা মনে করেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন এটা আমাদের বাধ্যবাধকতার সংসদ, কাজে এখানে বাধ্যবাধকতার সংসদে যে সমস্ত লিমিটগুলি বাধ্যবাধকতার জন্য থাকতে হবে, তো ওনারা ওভাবেই আছেন, এখানে আর মানুষের তো কিছু বলার নেই। এই যে এই নতুন নবনির্বাচিত সাংসদ যারা রয়েছেন, আমরা আপনাদের মূল্যায়ন, আপনার এলাকার যে মহেশখালী কুতুবদিয়া থেকে যিনি নির্বাচিত বেসরকারি তখন এখন সরকারিভাবে গ্রহণের পর সরকারিভাবে কক্সবাজারে যারা নির্বাচিত হয়েছেন প্রত্যেকে আমি অভিনন্দন জানাই, তাদের শুভকামনা করি। তারা যতদিন থাকবে ততদিন পর্যন্ত কক্সবাজারের উন্নয়নে সহযোগিতা করবেন, তাদের অবদান রাখবেন, সেটাই আশা করি। এখানে একটু মানে আমি একটু কক্সবাজারের বাইরে একটা কথাই শুধু বলতে চাই, অনেক এমপি সাহেবরা এবার নির্বাচিত হয়েছে, সরাসরি মন্ত্রী হয়ে গিয়েছে। এখানে এমন এমপি হয়েছে এলাকার লোক তাকে চিনে না, এর চেয়ে আর উল্লেখযোগ্য কথা কিছু হতে পারে না। এমন একজন জনপ্রতিনিধি, সেই এলাকার লোক তার সম্পর্কে কিছুই জানে না। তবে কিন্তু আপনি যদি একটু আমেরিকার দিকে তাকান, সেখানে সিনেটরদের স্থানীয় লোকজন চেনে না, কারণ তারা আইন প্রণেতা। এখানে তো চেয়ারম্যান আর মেম্বার হননি, এখানে সংসদ সদস্য, আইন প্রণয়নকারী সংস্থার সদস্য হয়েছেন। এখানে এলাকা চিনতে হবে, যেমন আমেরিকার সিনেটরদের অনেকেই চিনেন, আপনি তো আমেরিকার সম্পর্কে ভালো ধারণা আছে।
এই বিষয়টি এরকম না। বিষয় যাই হোক আর নাই হোক, আমরাও যদি পশ্চিমের দিকে তাকে উন্নয়ন পূর্বের উদাহরণ দিই, এটা তো স্বীকৃত যে এটা বাধ্যবাধকতার সম্পর্ক, এটা বাধ্যবাধকতা নির্বাচন বাধ্যবাধকতার সম্পর্ক। কাজে এখানে এটা হওয়ার পরে বলা হচ্ছিল সংলাপ হবে এইভাবে, কিন্তু ইতিমধ্যে ওই ওগুলি ফু দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে। কারণ উদ্দেশ্য তো একটাই, ওইটা হাজির হয়ে গেছে যখন, এখানে জনগণের কোনো অংশগ্রহণ নেই। এবং এখানে আবারও বলি, ওই যে রাজনীতির শেষ কথা বলতে যেটা নেই, ওই চক্রটা এটা ঘুরতে থাকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জনাব শহীদুজ্জামান, সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা, ধন্যবাদ জনাব ডক্টর আনসারুল করিম, পরিবেশ বিজ্ঞানী ও আওয়ামী লীগ নেতা। দর্শক, আমরা কথা বলছিলাম দুজন বিজ্ঞজন স্ব পেশায় যারা সমুজ্জ্বল, তারা দুজনেই বলছিলেন যে একটি ঐক্যের জায়গা দরকার, যে ঐক্যের জায়গাটিতে সকলেই একমত হবে, অন্তত দ্বিমত পোষণের স্বার্থে সকলেই একমত হবে। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ প্রয়াসে এগিয়ে নিয়ে যাবে গণতন্ত্র, এগিয়ে যাবে বাংলাদেশ। আর রাজনীতির শেষ কথার একটি কোথাও না কোথাও শেষ আছে, সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। শেষ কোথায়? আপাতত রাজনীতিতে আমরা যেটা দেখছি যে সহিংস রাজনীতি পরিহার করে আমরা একটি শুভ মঙ্গলকর রাজনৈতিক পরিক্রমায় এগিয়ে যাবে বাংলাদেশ, এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আমাদের অনুষ্ঠান শেষ করছি। সোহেলকে আমাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং সবাই আপনাদের যারা এবং দর্শকবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ। আমি ভয়েস মেরিনাকে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য, সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।